আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের রাত্রি। 1861 সালের 9ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। প্রকৃত অর্থে রবীন্দ্রনাথের কলমেই বাংলা গল্পের জন্ম। দীর্ঘ সাহিত্য জীবনে 53টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প রচনা করেন। প্রায় 2000 সঙ্গীত সৃষ্টি করেছেন তিনি। বাংলা গল্প জন্মলগ্ন থেকেই সাবালকত্ব অর্জন করেছিল রবীন্দ্রনাথের হাতেই। তিনি প্রায় 5 দশক সাময়িক পত্রপত্রিকার প্রয়োজনে প্রচুর গল্প লিখেছিলেন। 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে। শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের রাত্রি। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মাসি, ঘুমাও যতীন, রাত হলো যে। হোক না রাত, আমার দিন তো বেশি নেই। আমি বলেছিলাম মনিকে তার বাপের বাড়ি, ভুলে যাচ্ছি। ওর বাপ এখন কোথায়? সীতারামপুরে। হ্যাঁ, সীতারামপুরে। সেখানে মনিকে পাঠিয়ে দাও। আর কতদিন ও রোগীর সেবা করবে? ওর শরীর তো তেমন শক্ত নয়। শোনো একবার, এই অবস্থায় তোমাকে ফেলে বউ বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন? ডাক্তারেরা কি বলেছে সে কথা কি সে? তা সে নাই জানলো, চোখে তো দেখতে পাচ্ছে। সেদিন বাপের বাড়ি যাবার কথা যেমন একটু ইশারায় বলা, অমনি বউ কেঁদে অস্থির। মাসির এই কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল, সে কথা বলা প্রয়োজন। মনির সঙ্গে সেদিন তার এই প্রসঙ্গে যে আলাপ হয়েছিল সেটা হলো, বউ, তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে বুঝি? তোমার জাঠতুতো ভাই অনাথকে দেখলুম যেন। হ্যাঁ, মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবার আমার ছোট বোনের অন্নপ্রাশন। তাই ভাবছি। বেশ তো বাছা, এক গাছি সোনার হার পাঠিয়ে দাও, তোমার মা খুশি হবেন। ভাবছি আমি যাব। আমার ছোট বোনকে তো দেখিনি, দেখতে ইচ্ছা করে। সে কি কথা? যতীনকে একলা ফেলে যাবে? ডাক্তার কি বলেছে শুনেছ তো? ডাক্তার তো বলেছিল এখনো তেমন বিশেষ। তা যাই বলুক, ওর এই দশা দেখে যাবে কি করে? 3 ভাইয়ের পরে এই একটি বোন, বড় আদরের মেয়ে। শুনেছি ধুমধাম করে অন্নপ্রাশন হবে। আমি না গেলে মা ভারী। তোমার মায়ের ভাব বাছা আমি বুঝতে পারি নে, কিন্তু যতীনের এই সময় তুমি যদি যাও, তোমার বাবা রাগ করবেন, সে আমি বলে রাখছি। তা জানি। তোমাকে 1 লাইন লিখে দিতে হবে মাসি, যে কোনো ভাবনার কথা নেই। আমি গেলে বিশেষ কোনো। তুমি গেলে কোনো ক্ষতিই নেই সে কি জানি নে, কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয়, আমার মনে যা আছে সব খুলেই লিখব। আচ্ছা বেশ, তুমি লিখো না, আমি ওকে গিয়ে বললেই উনি। দেখো বউ, অনেক সয়েছি, কিন্তু এই নিয়ে যদি তুমি যতীনের কাছে যাও, কিছুতেই সইব না। তোমার বাবা তোমাকে ভালো রকমই চেনেন, তাকে ভোলাতে পারবে না। এই বলে মাসি চলে আসলেন। মনি কিছুক্ষণের জন্য রাগ করে বিছানার উপর পড়ে রইল। পাশের বাড়ি থেকে সই এসে জিজ্ঞেস করল, এ কি সই? গোসা কেন? দেখো দেখি ভাই, আমার একমাত্র বোনের অন্নপ্রাশন, এরা আমাকে যেতে দিতে চায় না। ওমা, সে কি কথা? যাবে কোথায়? স্বামী যে রোগে শুষছে। আমি তো তেমন কিছুই করি না, করতেও পারি না। বাড়িতে সবাই চুপচাপ, আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এমন করে আমি থাকতে পারি না, তা বলছি। তুমি ধন্যী মেয়ে মানুষ যা হোক। তা আমি ভাই তোমাদের মতো লোক দেখানো ভান করতে পারি না। পাছে কেউ কিছু মনে করে বলে মুখ গুজে ঘরের কোণে পড়ে থাকা আমার কর্ম নয়। তা কি করবে শুনি?
আমি যাবই, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। ইস, দেখে আর বাঁচি নে, চললুম, আমার কাজ আছে। বাপের বাড়ি যাবার জন্য মণি কাঁদছে। এই খবরে যতীন অস্থির হয়ে বালিশটাকে পিঠের কাছে টেনে তুলল এবং একটু উঠে হেলান দিয়ে বসল। তারপর বলল, মাসি, এই জানলাটার একটু খুলে দাও, আর এই আলোটা এ ঘরে দরকার নেই। জানলা খুলতেই স্তব্ধ রাত্রি অন্তহীন তীর্থপথের পথচারীর মতো রোগীর দরজার কাছে চুপ করে দাঁড়াল। কত যুগের কত মৃত্যুকালের সাক্ষী ওই তারাগুলি যতীনের মুখের দিকে চেয়ে রইল। যতীন এই বৃহৎ অন্ধকারের পটের উপর তার মনির মুখখানি দেখতে পেল। সেই মুখের দুটি চোখে মোটা মোটা জলের ফোঁটায় ভরা। সে জল যেন আর শেষ হল না, চিরকালের জন্য ভরে রইল। অনেকক্ষণ সে চুপ করে আছে দেখে মাসি নিশ্চিন্ত হলেন। ভাবলেন যতীনের ঘুম এসেছে। এমন সময় হঠাৎ সে বলে উঠল, মাসি, তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছ মনির মন চঞ্চল, আমাদের ঘরে ওর মন বসেনি। কিন্তু দেখো। না বাবা, ভুল বুঝেছিলাম। সময় হলেই মানুষকে চেনা যায়। মাসি, যতীন, ঘুমো বাবা। আমাকে একটু ভাবতে দাও, একটু কথা বলতে দাও, বিরক্ত হইও না মাসি। আচ্ছা, বলো বাবা। আমি বলছিলাম, মানুষের নিজের মন নিজে বুঝতেই কত সময় লাগে। একদিন যখন মনে করতে আমরা কেউ মনির মন পেলাম না, তখন চুপ করে সহ্য করেছি। তোমরা তখন। বাবা, অমন কথা বলো না, আমিও সহ্য করেছি। মন তো মাটির ঠেলা নয়, কুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না। আমি জানতাম মনি নিজের মন এখনো বোঝেনি। কোনো একটা আঘাতে যেদিন বুঝবে সেদিন আর। ঠিক কথা যতীন। সেজন্যই ওর ছেলে মানুষেতে কোনোদিনও কিছু মনে করিনি। মাসি একথার কোনো উত্তর দিলেন না, কেবল মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কতদিন তিনি লক্ষ্য করেছেন যতীন বারান্দায় এসে রাত কাটিয়েছে। বৃষ্টির ছাঁট এসেছে, তবু ঘরে যায়নি। কতদিন সে মাথা ধরে বিছানায় পড়ে একান্ত ইচ্ছা মণি এসে মাথায় একটু হাত বুলিয়ে দেয়। মণি তখন সখীদের সঙ্গে দল বেঁধে থিয়েটার দেখতে যাবার আয়োজন করছে। মাসি যতীনকে পাখা করতে এসেছেন, সে বিরক্ত হয়ে তাকে ফিরিয়ে দিয়েছে। সেই বিরক্তির মধ্যে কত বেদনা তা তিনি জানতেন। কতবার মাসি যতীনকে বলতে চেয়েছেন, বাবা, তুমি ওই মেয়েটার দিকে অত বেশি মন দিও না। ও চাইতে শিখুক, মানুষকে একটু কাঁদানো চাই। কিন্তু এসব কথা বলবার নয়, বললেও কেউ বোঝে না। যতীনের মনে নারী দেবতার একটি পীঠস্থান ছিল, সেখানে সে মণিকে বসিয়েছে। সেই তীর্থক্ষেত্রে নারীর অমৃত পাত্র চিরদিন তার ভাগ্যে শূন্য থাকতে পারে, একথা মনে করা তার কাছে সহজ ছিল না। তাই পূজা চলছিল, পুজো করার উপকরণ ভরে উঠছিল, বর লাভের আশা পরাভব মানছিল না। মাসি যখন আবার ভাবছিলেন যতীন ঘুমিয়েছে, এমন সময়ে হঠাৎ সে বলে উঠল, আমি জানি তুমি মনে করেছিলে মণিকে নিয়ে আমি সুখী হতে পারিনি, তাই তার উপর রাগ করতে। কিন্তু মাসি, সুখ জিনিসটা ওই তারাগুলোর মতো, সমস্ত অন্ধকার লেপে রাখে না, মাঝে মাঝে ফাঁক থেকে যায়। জীবনে কত ভুল করি, কত ভুল বুঝি, তবু তার ফাঁকে ফাঁকে কি স্বর্গের আলো জ্বলেনি? কোথা থেকে আমার মনের ভিতরটি আজ এমন আনন্দে ভরে উঠেছে। মাসি আস্তে আস্তে যতীনের কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন। অন্ধকারে তাঁর দুই চোখ বেয়ে যে জল পড়ছিল তা কেউ দেখতে পেল না। যতীন বলতে লাগল, আমি ভাবছি মাসি, ওর অল্প বয়স, ও কি নিয়ে থাকবে? অল্প বয়স কিসের যতীন? এ তো ওর ঠিক বয়স। আমরাও তো বাছা অল্প বয়সেই দেবতাকে সংসারের দিকে ভাসিয়ে
অন্তরের মধ্যে বসিয়েছি, তাতে ক্ষতি হয়েছে কি? তাও বলি, সুখেরই বা বেশি দরকার কিসের? মাসি, মনির মনটি যে জাগবার সময় হলো অমনি আমি। ভাবো কেন যতীন? মন যদি জাগে তবে সেই কি কম ভাগ্য? হঠাৎ অনেক দিনের শোনা একটা বাউল গান যতীনের মনে পড়ে গেল। আমার মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে। মাসি, ঘড়িতে কটা বেজেছে? 9টা বাজবে। সবে 9টা? আমি ভাবছিলাম বুঝি 2-3টে কি কটা হবে। সন্ধ্যার পর থেকেই আমার দুপুর রাত আরম্ভ হয়। তবে তুমি আমার ঘুমের জন্য তো ব্যস্ত হচ্ছিলে কেন? কালও সন্ধ্যার পর এই রকম কথা বলতে বলতে কত রাত পর্যন্ত তোমার আর ঘুম এলো না। তাই আজ তোমাকে সকাল সকাল ঘুমোতে বলছি। মনি কি ঘুমিয়েছে? না, সে তোমার জন্য মুসুরির ডালের স্যুপ তৈরি করে তবে ঘুমোতে যায়। বলো কি মাসি, মনি কি তবে? সেই তো তোমার জন্য সব পথ্যি তৈরি করে দেয়, তার কি বিশ্রাম আছে? আমি ভাবতাম মনি বুঝি। মেয়ে মানুষের কি আর এসব শিখতে হয়? দায়ে পড়লে আপনি করে নেয়। আজ দুপুরবেলা মৌরলা মাছের যে ঝোল হয়েছিল তাতে বড় সুন্দর একটা স্বাদ ছিল। আমি ভেবেছিলাম তোমারই হাতের তৈরি। কপাল আমার, মনি কি আমায় কিছু করতে দেয়? তোমার গামছা তোয়ালে নিজের হাতে কেচে শুকিয়ে রাখে। জানে যে কোথাও কিছু নোংরা তুমি দেখতে পারো না। তোমার বাইরের বৈঠকখানা যদি একবার দেখো তবে দেখতে পাবে মনি দুবেলা সমস্ত ঝেড়ে মুছে কেমন তকতকে করে রেখে দিয়েছে। আমি যদি তোমার এই ঘরে ওকে সর্বদা আসতে দিতাম তাহলে কি আর রক্ষে থাকতো? ও তো তাই চায়। মনির শরীরটা বুঝি? ডাক্তাররা বলে রোগীর ঘরে ওকে সবসময় আনাগোনা করতে দেওয়া কিছু নয়। ওর মন বড় নরম কি না, তোমার কষ্ট দেখলে দুদিনই যে শরীর ভেঙে পড়বেই। মাসি, ওকে তুমি ঠেকিয়ে রাখো কি করে? ও বড্ড মানে বলেই পারি, তবু বারবার গিয়ে তোমার খবর দিয়ে আসতে হয়। ওই আমার এক কাজ হয়েছে। আকাশের তারাগুলি যেন করুণা বিগলিত জলের মতো জলজল করতে লাগল। যে জীবন আজ বিদায় নেবার পথে এসে দাঁড়িয়েছে, যতীন তাকে মনে মনে কৃতজ্ঞতার প্রণাম করল এবং সামনে মৃত্যু এসে অন্ধকারের ভেতর থেকে যে ডান হাত বাড়িয়ে দিয়েছে, যতীন সরল বিশ্বাসের সঙ্গে তার উপরে নিজের রোগক্লান্ত হাতটি রাখল। একবার নিঃশ্বাস ফেলে একটুখানি উসখুস করে যতীন বলল, মাসি, মনি যদি জেগেই থাকে তাহলে একবার যদি তাকে। এখনই ডেকে দিচ্ছি বাবা। আমি বেশিক্ষণ তাকে ঘরে আটকে রাখতে চাই না, কেবল 5 মিনিট। 2-1টা কথা যা বলবার আছে। মাসি দীর্ঘ নিঃশ্বাস ফেলে মণিকে ডাকতে আসলেন। এদিকে যতীনের নাড়ি দ্রুত চলতে লাগল। যতীন জানে আজ পর্যন্ত সে মনির সঙ্গে ভালো করে কথা জমাতে পারেনি। 2 যন্ত্র 2 সুরে বাঁধা, একসঙ্গে আলাপ চলা বড় কঠিন। মণি তার সঙ্গিনীদের সাথে অনবরত বকছে, হাসছে। দূর থেকে তাই শুনে যতীনের মন কতবার ঈর্ষায় পীড়িত হয়েছে। যতীন নিজেকেই দোষ দিয়েছে। সে কেন অমন সামান্য যা তা নিয়ে কথা বলতে পারে না? পারে না যে তাও তো নয়। নিজের বন্ধু বান্ধবদের সাথে যতীন সামান্য বিষয় নিয়েই কি আলাপ করে না? কিন্তু পুরুষের জাতা তো মেয়েদের জাতার সঙ্গে ঠিক মেলে না। বড় কথা, একাই একটানা বলে যাওয়া চলে, অন্য পক্ষ মন দিল কিনা খেয়াল না করলেই হয়। কিন্তু তুচ্ছ কথায় মনের ইচ্ছা 2 পক্ষের যোগ থাকা চাই। বাঁশি একাই বাজতে পারে, কিন্তু 2-এর মিল না থাকলে
করতাদের খচমচ জমে না। এজন্য কত সন্ধ্যাবেলায় যতীন মনির সঙ্গে খোলা বারান্দায় মাদুর পেতে বসেছে। দুটো চারটে জোড়াতালি দেওয়া কথার পরেই কথার সূত্র একেবারে ছিঁড়ে ফাঁক হয়ে গেছে। তারপরে সন্ধ্যার নীরবতা যেন লজ্জায় মরতে চেয়েছে। যতীন বুঝতে পেরেছে মণি পালাতে পারলে বাঁচে। মনে মনে কামনা করেছে এখনই কোনো একজন তৃতীয় ব্যক্তি যেন এসে পড়ে। কেননা দুইজনে কথা বলা কঠিন, তিনজনে সহজ। মণি আসলে আজ কেমন করে কথা শুরু করবে যতীন তাই ভাবতে লাগল। ভাবতে গেলে কথাগুলো কেমন অস্বাভাবিক রকম বড় হয়ে পড়ে। সেসব কথা চলবে না। যতীনের ভয় হতে লাগল আজকের রাত্রে 5 মিনিটও ব্যর্থ হবে, অথচ তার জীবনে এমনতর নিভৃত 5 মিনিট আর কটাই বা বাকি আছে। এ কি বউ, কোথাও যাচ্ছ নাকি? সীতারামপুরে যাব। সে কি কথা? কার সঙ্গে যাবে? অনাথ নিয়ে যাচ্ছে। লক্ষ্মী মা আমার, তুমি যেও, আমি তোমাকে বারণ করব না, কিন্তু আজ নয়। টিকিট কিনে গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে। তা হোক, ও লোকসান গায়ে সইবে। তুমি কাল সকালেই চলে যেও, আজ যেও না। মাসি, আমি তোমাদের মতো তিথিবার মানি নে। আজ গেলে দোষ কি? যতীন তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে তার একটু কথা আছে। বেশ তো, এখনো একটু সময় আছে, আমি তাকে বলে আসছি। না, তুমি বলতে পারবে না যে যাচ্ছ। তা বেশ, কিছু বলবো না, কিন্তু আমি দেরি করতে পারবো না। কালই অন্নপ্রাশন, আজ যদি না যাই তো চলবে না। আমি জোড়হাত করছি বউ, আমার কথা আজ একদিনের মতো রাখো। আজ মন একটু শান্ত করে যতীনের কাছে এসে বসো, তাড়াহুড়ো করো না। তা কি করব বলো? গাড়ি তো আমার জন্য আর বসে থাকবে না। অনাথ চলে গেছে, 10 মিনিট পরে এসে সে আমাকে নিয়ে যাবে। এই বেলা তার সঙ্গে দেখা সেরে আসি গে। না, তবে থাক, তুমি যাও, এমন করে তার কাছে যেতে দেব না। ওরে অভাগিনী, তুই যাকে এত দুঃখ দিলি, সে তুই সব বিসর্জন দিয়ে আজ বাদে কাল চলে যাবে। কিন্তু যত দিন বেঁচে থাকবি, এদিনের কথা তোকে চিরদিন মনে রাখতে হবে। ভগবান আছেন, ভগবান আছেন, সে কথা একদিন বুঝবি। মাসি, তুমি অমন করে শাপ দিও না বলছি। ওরে বাপ রে, আর কেন বেঁচে আছিস রে বাপ? বাপের যে শেষ নেই, আমি আর ঠেকিয়ে রাখতে পারলাম না। মাসি একটু দেরি করে রোগীর ঘরে গেলেন। আশা করলেন যতীন ঘুমিয়ে পড়বে, কিন্তু ঘরে ঢুকতেই দেখলেন বিছানার উপর যতীন নড়ে চড়ে উঠল। মাসি বললেন, এই এক কাণ্ড করে বসেছে। কি হয়েছে? মণি এলো না? এত দেরি করলে কেন মাসি? গিয়ে দেখি সে তোমার দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে বলে সে কি কান্না। আমি বলি, হয়েছে কি, আরও তো দুধ আছে, কিন্তু অসাবধান হয়ে তোমার খাবার দুধ পুড়িয়ে ফেলেছে। বউয়ের লজ্জার কিছুতেই যায় না। আমি তাকে অনেক করে ঠান্ডা করে বিছানায় শুইয়ে রেখে এসেছি। আজ আর তাকে আনলুম না, সে একটু ঘুমোক। মণি আসলো না বলে যতীনের বুকের মধ্যে যেমন বাজল, তেমনি সে আরামও পেল। তার মনে আশঙ্কা ছিল যে পাছে মণি সশরীরে এসে মণির ধ্যান ও মাধুরীটুকুর প্রতি জুলুম করে যায়। কেননা তার জীবনে এমন অনেকবার ঘটেছে। দুধ পুড়িয়ে ফেলে মণির কোমল হৃদয় অনুতাপে ব্যথিত হয়ে উঠেছে। এরই রসটুকুতে তার হৃদয় ভরে ভরে উঠতে লাগল। যতীন মাসিকে বলতে লাগল, মাসি, কি বাবা? আমি বেশ বুঝতে পারছি আমার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু আমার কোনো খেদ নেই। তুমি আমার জন্য শোক করো না। না বাবা, আমি শোক করব না। জীবনেই যে মঙ্গল,
আর মরণে যে নয়, এ কথা আমি মনে করিনি। মাসি, তোমাকে সত্য বলছি, মৃত্যুকে আমার মধুর মনে হচ্ছে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে যতীন দেখছিল তার মনি আজ মৃত্যুর বেশ ধরে এসে দাঁড়িয়েছে। সে আজ অক্ষয় যৌবনে পূর্ণ, সে গৃহিণী, সে জননী, সে রূপসী, সে কল্যাণী। তারই এলো চুলের উপরে ওই আকাশের তারাগুলি লক্ষ্মীর সহস্তের আশীর্বাদের মালা। তাদের দুজনের মাথার উপরে এই অন্ধকারের মঙ্গল বস্ত্রখানি মেলে ধরে আবার যেন নূতন করে শুভ দৃষ্টি হল। রাত্রির এই বিপুল অন্ধকার ভরে গেল মনির অপলক প্রেমের দৃষ্টিপাতে। এই ঘরের বধূ মণি, এই একটুখানি মণি আজ বিশ্বরূপ ধরল জীবন মরণের সঙ্গম তীর্থে। ওই উপরে সে বসল নিস্তব্ধ রাত্রির মঙ্গল ঘটের মতো পুণ্যধারায় ভরে উঠল। যতীন জোড় হাত করে মনে মনে বলল, এতদিনের পর ঘুমটা খুলল। এই ঘোর অন্ধকারের মধ্যে আবরণ ঘুচল। অনেক কাঁদিয়েছ সুন্দর, হে সুন্দর, তুমি আর ফাঁকি দিতে পারবে না। কষ্ট হচ্ছে মাসি, কিন্তু যত কষ্ট মনে করছো তার কিছুই নয়। আমার সঙ্গে আমার কষ্টের ক্রমশই যেন বিচ্ছেদ হয়ে আসছে। বোঝাই নৌকার মতো এতদিন সে আমার জীবন জাহাজের সঙ্গে বাঁধা ছিল, আজ যেন বাঁধন কাটা পড়েছে। সে আমার সব বোঝা নিয়ে দূরে ভেসে চলল। এখনো তাকে দেখতে পাচ্ছি, কিন্তু তাকে যেন আর আমার বলে মনে হচ্ছে না। এ দুদিন মনিকে একবারও দেখিনি মাসি। পিঠের কাছে আর একটা বালিশ দেব কি যতীন? আমার মনে হচ্ছে মাসি, মনিও যেন চলে গেছে আমার বাঁধন ছেঁড়া দুঃখের নৌকাটির মতো। বাবা, একটু বেদানার রস খাও, তোমার গলা শুকিয়ে আসছে। আমার উইলটা কাল লেখা হয়ে গেছে, সে কি আমি তোমাকে দেখিয়েছি? ঠিক মনে পড়ছে না। আমার দেখবার দরকার নেই যতীন। মা যখন মারা যান আমার তো কিছুই ছিল না। তোমার খেয়ে তোমার হাতে আমি মানুষ, তাই বলছিলাম। সে আবার কি কথা? আমার তো কেবল ওই একখানা বাড়ি আর সামান্য কিছু সম্পত্তি ছিল, বাকি সবই তো তোমার নিজের রোজগার। কিন্তু এই বাড়িটা? কিসের বাড়ি আমার? কত দালান তুমি বাড়িয়েছ, আমার সেটুকু কোথায় আছে খুঁজেই পাওয়া যায় না। মনি তোমাকে ভিতরে ভিতরে খুব। সে কি জানি নে যতীন, তুই এখন ঘুমো। আমি মনিকে সব লিখে দিলাম বটে, কিন্তু তোমারই সব রইল মাসি। ও তোমাকে কখনো অমান্য করবে না। সেজন্য অত ভাবছ কেন বাছা? তোমার আশীর্বাদেই আমার সব। তুমি আমার উইল দেখে এমন কথা কোনোদিনও মনে করো না। ও কি কথা যতীন? তোমার জিনিস তুমি মনিকে দিয়েছ বলে আমি মনে করব? আমার এমন পোড়া মন? তোমার জিনিস ওর নামে লিখে দিয়ে যেতে পারছো বলে তোমার যে সুখ, সেই তো আমার সকল সুখের বেশি বাপ। কিন্তু তোমাকেও আমি। দেখ যতীন, এবার আমি রাগ করব। তুই চলে যাবি আর তুই আমাকে টাকা দিয়ে ভুলিয়ে রেখে যাবি। মাসি, টাকার চেয়ে আরো বড় যদি কিছু তোমাকে। দিয়েছিস যতীন, ঢের দিয়েছিস। আমার শূন্য ঘর ভরেছিলি, এ আমার অনেক জন্মের ভাগ্য। এতদিন তো বুক ভরে পেয়েছি, আজ আমার পাওনা যদি ফুরিয়ে গিয়ে থাকে তো নালিশ করব না। দাও, সব লিখে দাও, লিখে দাও। বাড়ি ঘর জিনিসপত্র, ঘোড়ার গাড়ি, তালুক মুলুক যা আছে সব মনির নামে লিখে দাও। এসব বোঝা আমার সইবে না। তোমার ভোগে রুচি নেই, কিন্তু মনির বয়স অল্প, তাই। ও কথা বলিস না, ও কথা বলিস না। ধন সম্পদ দিতে চাস দে, কিন্তু ভোগ করা
কেন ভোগ করবে না মাসি? না গো না, পারবে না, পারবে না। আমি বলছি ওর মুখে রুচবে না, গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, কিছুতে কোনো রস পাবে না। যতীন চুপ করে রইল। তার অভাবে সংসারটা মনির কাছে একেবারে বিস্বাদ হয়ে যাবে, একথা সত্য কি মিথ্যা, সুখের কি দুঃখের, তা সে যেন ভেবে ঠিক করতে পারল না। আকাশের তারা যেন তার হৃদয়ের মধ্যে এসে কানে কানে বলল, এরকমই বটে। আমরা তো হাজার হাজার বছর হতে দেখে এলাম, সংসার জোড়া এই সমস্ত আয়োজন এ তো বড়ই ফাঁকি। যতীন গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, দেবার মতো জিনিস তো আমরা কিছুই দিয়ে যেতে পারি না। কম কি দিয়ে যাচ্ছ বাছা? এই ঘর বাড়ি টাকা কড়ি ছল করে তুমি ওকে যে কি দিয়ে গেলে তার মূল্য কোনোদিন বুঝবে না। যা তুমি দিয়েছ তাই মাথা পেতে নেবার শক্তি বিধাতা ওকে দেন, এই আশীর্বাদ ওকে করি। আর একটু বেদানার রস দাও, আমার গলা শুকিয়ে এসেছে। মনি কি কাল এসেছিল? আমার ঠিক মনে পড়ছে না। এসেছিল, তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে। মাথার কাছে বসে বসে অনেকক্ষণ বাতাস করে তারপরে ধোবাকে তোমার কাপড় দিতে গেল। আশ্চর্য, বোধহয় আমি ঠিক সেই সময় স্বপ্ন দেখছিলাম, যেন মনি আমার ঘরে আসতে যাচ্ছে। দরজা অল্প একটু ফাঁক হয়েছে, ঠেলাঠেলি করছে, কিন্তু কিছুতেই সেটুকুর বেশি আর খুলছে না। কিন্তু মাসি, তোমরা একটু বাড়াবাড়ি করছো। ওকে দেখতে দাও যে আমি মরছি, না হলে মৃত্যুকে হঠাৎ সহ্য করতে পারবে না। বাবা, তোমার পায়ের উপরেই পশমের শালটা টেনে দিয়ে, পায়ের তালু ঠান্ডা হয়ে গেছে। না মাসি, গায়ের উপর কিছু দিতে ভালো লাগছে না। জানিস যতীন, এই শালটা মনির তৈরি। এতদিন রাত জেগে জেগে সে তোমার জন্য তৈরি করছিল, কাল শেষ করেছে। যতীন শালটা নিয়ে দুই হাত দিয়ে একটু নাড়াচাড়া করল। মনে হলো পশমের কোমলতা যেন মনির মনের জিনিস। সে যে যতীনকে মনে করে রাত জেগে এটা বুনেছে, তার মনের সেই প্রেমের ভাবনাটি এর সঙ্গে গাঁথা পড়েছে। কেবল পশম দিয়ে নয়, মনির নরম আঙুলের ছোঁয়ায় এটা বোনা। তাই মাসি যখন শালটা তার পায়ের উপর টেনে দিলেন, তখন তার মনে হলো মনি রাতের পর রাত জেগে তার পদসেবা করেছে। যতীন খুশি হয়ে বলল, কিন্তু মাসি, আমি তো জানতাম মনি সেলাই করতে পারে না। সে সেলাই করতে ভালোই বাসে না। মন দিলে শিখতে কতক্ষণ লাগে, তাকে দেখিয়ে দিতে হয়েছে। ওর মধ্যে অনেক ভুল সেলাইও আছে। তা ভুল থাক না, ও তো প্যারিসের এক্সিবিশনে পাঠানো হবে না। ভুল সেলাই দিয়ে আমার পা ঢাকা বেশ চলবে। সেলাইয়ে যে অনেক ভুল ত্রুটি আছে সে কথা মনে করেই যতীনের আরো বেশি আনন্দ হলো। বেচারা মনি পারে না, জানে না, বারবার ভুল করছে, তবু ধৈর্য ধরে রাতের পর রাত সেলাই করে চলেছে। এই কল্পনাটা তার কাছে বড় করুণ, বড় মধুর লাগলো। এই ভুলে ভরা শালটাকে আবার যতীন একটু নেড়ে চেড়ে নিল। তারপর মাসিকে বলল, মাসি, ডাক্তার বুঝি নিচের ঘরে? হ্যাঁ যতীন, আজ রাতে থাকবেন। কিন্তু আমাকে যেন মিছি মিছি ঘুমের ওষুধ দেওয়া না হয়। দেখেছ তো, ওতে আমার ঘুম হয় না, কেবল কষ্ট বাড়ে। আমাকে ভালো করে জেগে থাকতে দাও। জানো মাসি, বৈশাখ দ্বাদশীর রাতে আমাদের বিয়ে হয়েছিল। কাল সেই দ্বাদশী আসছে। কাল সেদিনকার রাতে সব তারা আকাশে জ্বালানো হবে। মনির বোধ হয় মনে নেই। আমি তাকে সেই কথাটি আজ মনে করিয়ে দিতে চাই। কেবল তাকে তুমি 2 মিনিটের জন্য ডেকে দাও। চুপ করে রইলে কেন? বোধহয় ডাক্তার তোমাদের বলেছে আমার শরীর দুর্বল,
এখন যাতে আমার মনে কোনো, কিন্তু আমি তোমাকে নিশ্চয়ই বলছি মাসি, আজ রাতে তার সঙ্গে দুটি কথা বলে নিতে পারলে আমার মন খুব শান্ত হয়ে যাবে। তাহলে বোধ হয় আর ঘুমো বুড়ো সুদ দিতে হবে না। আমার মন তাকে কিছু বলতে চাচ্ছে বলেই এ দুরাত আমার ঘুম হয়নি। মাসি, তুমি অমন কেঁদো না মাসি, আমি বেশ আছি। আমার মন আজ যেমন ভরে উঠেছে, আমার জীবনে এমন আর কখনোই হয়নি। সেজন্যই আমি মনিকে ডাকছি। মনে হচ্ছে আজ যেন আমার ভরা হৃদয়টি তার হাতে দিয়ে যেতে পারবো। তাকে অনেকদিন অনেক কথা বলতে চেয়েছিলাম, বলতে পারিনি। কিন্তু আর এক মুহূর্ত দেরি করা নয়, তাকে এক্ষুনি ডেকে দাও। এরপরে আর সময় পাবো না। না মাসি না, তোমার ওই কান্না আমি সহ্য করতে পারি না। এতদিন তো শান্ত ছিলে, আজ কেন তোমার এমন হলো? ওরে যতীন, ভেবেছিলাম আমার সব কান্না ফুরিয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি এখনো বাকি আছে। আজ আর পারছি না। মনিকে ডেকে দাও, তাকে বলে দেব কালকে রাতের জন্য যেন। যাচ্ছি বাবা। শম্ভু দরজার কাছে থাকলো, যদি কিছু দরকার হয় ওকে ডেকো। মাসি মনির শোবার ঘরে গিয়ে মেঝের উপর বসে ডাকতে লাগলেন, ওরে আয়, একবার আয়, আয় রে রাক্ষসী, যে তোকে তার সব দিয়েছে তার শেষ কথাটি রাখ। সে মরতে বসেছে, তাকে আর মারিস না। কিছু সময় পরে যতীন পায়ের শব্দে চমকে উঠে বলল, মনি। না, আমি শম্ভু। আমাকে ডাকছিলেন? একবার তোর বউ ঠাকুরনকে ডেকে দে। কাকে? বউ ঠাকুরনকে। তিনি তো এখনো ফেরেননি। কোথায় গেছেন? সীতারামপুরে। আজ গেছেন? না, আজ 3 দিন হলো গেছেন। মুহূর্তের জন্য যতীনের সারা শরীর ঝিমঝিম করে এলো। সে চোখে অন্ধকার দেখল। এতক্ষণ বালিশে ঠেস দিয়ে বসেছিল, শুয়ে পড়ল। পায়ের উপর সেই পশমের শাল ঢাকা ছিল, সেটা পা দিয়ে ঠেলে ফেলে দিল। অনেকক্ষণ পরে মাসি যখন এলেন, যতীন মনির কথা কিছুই বলল না। মাসি ভাবলেন সে কথা ওর মনে নেই। হঠাৎ যতীন একসময় বলে উঠল, তোমাকে কি আমার সেদিনকার স্বপ্নের কথা বলেছি? কোন স্বপ্ন? মনি যেন আমার ঘরে আসবার জন্য দরজা ঠেলছিল। কোনো মতেই দরজা এতটুকুর বেশি ফাঁক হলো না। সে বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলো, কিন্তু কিছুতেই ঢুকতে পারল না। মনি চিরকাল আমার ঘরের বাইরেই দাঁড়িয়ে রইল। তাকে অনেক করে ডাকলাম, কিন্তু এখানে তার জায়গা হলো না। যতীনের জন্য মিথ্যা দিয়ে যে একটুখানি স্বর্গ রচনা করছিলাম, সে আর টিকল না। দুঃখ যখন আসে তাকে স্বীকার করাই ভালো। ছলনার দ্বারা বিধাতার মার ঠেকাবার চেষ্টা করা কিছু নয়। মাসি, তোমার কাছে যে স্নেহ পেয়েছি সে আমার জন্ম জন্মান্তরের পাথেয়। আমার সমস্ত জীবন ভরে নিয়ে চললুম। আর জন্মে তুমি নিশ্চয়ই আমার মেয়ে হয়ে জন্মাবে। আমি তোমাকে বুকে করে মানুষ করব। বলিস কি যতীন, আবার মেয়ে হয়ে জন্মাবো? না হয় তোরই কোলে ছেলে হয়েই জন্ম হবে, সেই কামনায় কর না। না না, ছেলে না। ছেলেবেলায় তুমি যেমন সুন্দরী ছিলে, তেমনি অপরূপ সুন্দরী হয়েই তুমি আমার ঘরে আসবে। আমার মনে আছে আমি তোমাকে কেমন করে সাজাবো। আর বকিস নি যতীন, বকিস নি, একটু ঘুমো। তোমার নাম দেব লক্ষ্মী রানী। ও তো একেলে নাম হলো না। না, একেলে নাম না মাসি, তুমি আমার সাবেক কেলে। সেই সাবেক কাল নিয়েই তুমি আমার ঘরে এসো। তোর ঘরে আমি কন্যাদায়ের দুঃখ নিয়ে আসবো, এই কামনা আমি তো করতে পারি না। মাসি,
তুমি আমাকে দুর্বল মনে করো? আমাকে দুঃখ থেকে বাঁচাতে চাও? বাছা, আমার যে মেয়ে মানুষের মন, আমি দুর্বল, সেজন্যই আমি বড় ভয়ে ভয়ে তোকে সকল দুঃখ থেকে চিরদিন বাঁচাতে চেয়েছি। কিন্তু আমার সাধ্য কি আছে? কিছুই করতে পারিনি। মাসি, এ জীবনের শিক্ষা আমি এ জীবনে খাটাবার সময় পেলাম না, কিন্তু এই সমস্তই জমা রইল। আসছেবারে মানুষ যে কি পারে তা আমি দেখাবো। চিরটা দিন নিজের দিকে তাকিয়ে থাকা যে কি ফাঁকি তা আমি বুঝেছি। যাই বলো বাছা, নিজে কিছু নাওনি, পরকেই সব দিয়েছ। মাসি, একটা গর্ব আমি করব। আমি সুখের উপর জবরদস্তি করিনি, কোনো দিন একথা বলিনি যেখানে আমার দাবি আছে সেখানে আমি জোর খাটাবো। যা পাইনি তা কাড়াকাড়ি করিনি। আমি সেই জিনিস চেয়েছিলাম যার উপরে কারো সত্য নেই। সমস্ত জীবন হাত জোড় করে অপেক্ষাই করলাম। মিথ্যাকে চাইনি বলেই এতদিন এমন করে বসে থাকতে হলো। এবার সত্য হয়তো দয়া করবেন। ওকে ও মাসি, ওকে। কই, কেউ তো না যতীন। মাসি, তুমি একবার ও ঘরটা দেখে এসো গে। আমি যেন। না বাছা, কাউকে তো দেখলাম না। আমি কিন্তু স্পষ্ট যেন। কিচ্ছু না যতীন, ওই যে ডাক্তারবাবু এসেছেন। দেখুন, আপনি ওর কাছে থাকলে উনি বড় বেশি কথা বলেন। কয় রাত এমনি করে তো জেগেই কাটালেন। আপনি শুতে যান, আমার সেই লোকটি এখানে থাকবে। না না মাসি, না, তুমি যেতে পারবে না। আচ্ছা বাছা, আমি না হয় কোনটাতে গিয়ে বসছি। না না, তুমি আমার পাশেই বসে থাকো। আমি তোমার এই হাত কিছুতেই ছাড়ছি না, শেষ পর্যন্ত না। আমি যে তোমারই হাতের মানুষ, তোমারই হাত থেকে ভগবান আমাকে নেবেন। আচ্ছা বেশ, কিন্তু আপনি কথা বলবেন না যতীনবাবু। সেই ওষুধটা খাওয়াবার সময় হলো। সময় হলো? মিথ্যে কথা। সময় পার হয়ে গেছে। এখন ওষুধ খাওয়ানো কেবল ফাঁকি দিয়ে সান্ত্বনা করা। আমার তার কোনো দরকার নেই। আমি মরতে ভয় করিনি। মাসি, জমের চিকিৎসা চলছে, তার উপরে আবার সব ডাক্তার জড়ো করেছ কেন? বিদায় করে দাও, সব বিদায় করে দাও। এখন আমার একমাত্র তুমি, আর আমার কাউকে দরকার নেই। কাউকে না, কোনো মিথ্যাকেই না। আপনার এই উত্তেজনা ভালো হচ্ছে না। তাহলে তোমরা যাও, আমাকে উত্তেজিত করো না। মাসি, ডাক্তার গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি এই বিছানায় উঠে বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। আচ্ছা শো বাবা লক্ষ্মীটি, একটু ঘুমো। না মাসি, ঘুমোতে বলো না। ঘুমোতে ঘুমোতে হয়তো আর ঘুম ভাঙবে না। এখন আর একটু জেগে থাকবার দরকার আছে। তুমি শব্দ শুনতে পাচ্ছ না? ওই যে আসছে, এখনই আসবে। বাবা যতীন, ওই যে দেখো, ওই যে এসেছে, একবারটি চাও। কে এসেছে? স্বপ্ন? স্বপ্ন নয় বাবা, মণি এসেছে। তোমার শ্বশুর এসেছেন। তুমি কে? চিনতে পারছো না বাবা? ওই তো তোমার মণি। মণি? সেই দরজাটা কি সব খুলে গেছে? সব খুলে গেছে বাবা, মার সব খুলেছে। না মাসি, আমার পায়ের ওপর ও শাল নয়, ও শাল নয়, ও শাল মিথ্যে, ও শাল ফাঁকি। শাল নয় যতীন, বউ তোর পায়ের উপর পড়েছে। ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর। অমন করে কাঁদিস নে বউ, কাঁদবার সময় আসছে। এখন একটুখানি চুপ কর। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প শেষের রাত্রি। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।